গ্রামীণফোন সবসময় সব জায়গায় আপনার আমার চাইতে আগে হাজির হয়। আমাদের হৃদয়ে যে ক্যাম্পাসগুলো আমরা ধারণ করি, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, বাবা দিবস। এই যে বাবা দিবস বললাম, বাবা দিবসটা বলার সঙ্গে সঙ্গে ভিতরটা কেঁপে উঠলো, কারণ এই বাবা দিবসেই গ্রামীণফোন 180 জন স্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত করেছে। যে কোম্পানি বাবা দিবসে তার স্থায়ী শ্রমিকদের ছাড়াই করতে পারে, তার ভিতরে আরো কত যে কুলসিত রং আছে সেইটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। এই কোম্পানি কিন্তু বাংলাদেশে যাত্রা শুরু করেছে 1997 সাল থেকে, কিন্তু আপনার আমার মাঝে সবার মাঝে ব্যাপকতার সৃষ্টি শুরু হয়েছে 2004 সাল থেকে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে গুটি গুটি পায়ে 97 সাল থেকে চলা শুরু করলো, চলতে চলতে 2004 সালে এসে এই কোম্পানির স্থায়ী শ্রমিকের সংখ্যা দাঁড়ালো 5,500 প্রায়। এইভাবে চলতে থাকলো কোম্পানি, চলতে 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 2004 থেকে আজ 2024। এই যে মাঝে 20টা বছর, এই 20 বছর বাংলাদেশের মানুষ শুধু গ্রামীণফোনের রূপ দেখেছে, চাকচিক্য দেখেছে, সৌন্দর্য দেখেছে, কুলসিত কলঙ্কিত অধ্যায়গুলো দেখে নেই। সেই কলঙ্কিত অধ্যায়গুলো বাংলার মানুষকে দেখানোর জন্যই আজকে বাংলাদেশের 1 নম্বর প্রতিষ্ঠানের সামনে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি। আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে যে আমরা কারা, কোথা থেকে এসেছি, কেন এসেছি। এত সুন্দর একটা অফিস, যার সুনাম দেশে বিদেশে সব জায়গায় উপরের স্থানে, সেই কোম্পানির সামনে কিসের মানববন্ধন, কিসের অবস্থান ধর্মঘট, এই প্রশ্নটা আপনাদের সামনে আসতেই পারে। সে কারণেই আমি আমার এই ছোট ছোট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ 2024 সাল, স্বাভাবিকভাবেই আপনাদের সবার মনে একটা প্রশ্ন থাকবেই যে কোম্পানি এত প্রফিট করে 2024 সালে এসে এই কোম্পানির স্থায়ী শ্রমিকের সংখ্যা 5,500 ছিল 2004 সালে, 2024 সালে অবশ্যই এটা 30,000 ক্রস করে গেছে। এটাই আপনাদের ধারণা হওয়ার কথা, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে 2024 সালে এসে গ্রামীণফোনের স্থায়ী কর্মীর সংখ্যা মাত্র 1100 প্লাস। আমি যদি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখি, বাংলাদেশের সবচাইতে মুনাফা অর্জনকারী একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রতি তাদের অবদানটা কতটুকু, এদেশের সাধারণ মানুষের প্রতি তাদের অবদানটা কতটুকু, এদেশের বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে তাদের অবদান কতটুকু। আজ যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের মনের মধ্যে স্বপ্ন আছে যে আমি একদিন গ্রামীণফোনে চাকরি করব। আমার আঙ্কেল গ্রামীণফোনে চাকরি করে, তার সামাজিক স্ট্যাটাস আমি দেখেছি, সরকারি গভর্নমেন্ট চাকরি আমার দরকার নেই, আমি গ্রামীণফোনে চাকরি করব। সেই সুযোগ কি গ্রামীণফোন রেখেছে? রাখে নাই। যদি রাখত তাহলে 2024 সালে গ্রামীণফোনের শ্রমিকের সংখ্যা হতো 30,000 প্লাস। সেখানে 2024 সালে গ্রামীণফোনের স্থায়ী শ্রমিকের সংখ্যা মাত্র 1100 প্লাস, 5,500 থেকে 1100 প্লাস। তাহলে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে বাংলাদেশের সবচাইতে বেশি মুনাফা অর্জনকারী কোম্পানির অবদান
কতটুকু, এই প্রশ্নটা আপনাদের সবার কাছে করলাম, বাংলার সমস্ত বিবেকবান মানুষের কাছে করলাম। আপনারা এই প্রশ্নটার উত্তর আমাকে দেবেন। এদেশের বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে, এদেশের আর্থসামাজিক বিভিন্ন সমস্যা দূরীকরণের ক্ষেত্রে গ্রামীণ ফোন অনেক অ্যাডভার্টাইজ আপনারা দেখেন। গ্রামীণ ফোনের ইউনিয়নে যায়, পথে ঘাটে রাস্তায়, এবং কি গ্রামীণ ফোনের সিও প্রধান নির্বাহী উনিও পঞ্চগড় বিভিন্ন জায়গায় পথে ঘাটে দিয়ে আলুর দম দিয়ে ডিম আলুর ঝোল খায়, দেখেছেন? এগুলা হচ্ছে আপনার চোখে লাগানোর জন্য এক ধরনের ভণ্ডামি। ধিক্কার জানাই, তুমি ভিতর থেকে শ্রমিক ছাঁটাই করব আর বাইরে এসে অ্যাডভার্টাইজ করে বাংলার মানুষকে দেখাবা যে আমরা বাংলার মানুষের জন্য অনেক আর্থসামাজিক কাজ করছি। আমি যদি প্রশ্ন করি, বাংলার মানুষের জন্য বিশ্ব অনেক একটা হাসপাতাল কি তুমি করেছ? তোমার কি সেই সামর্থ্য ছিল না? তুমি কি বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে করেছ? তোমার কি সেই সামর্থ্য ছিল না? সব ছিল। এসব করতে গেলে তো আমার পকেট ভরবে না, এসব করতে গেলে তো ইউরোপ আমেরিকায় আমার ছেলে মেয়ে পড়তে পারবে না, এসব করতে গেলে তো কানাডায় আমার বাড়ি হবে না। আমাকে কি করতে হবে? বাংলাদেশের বেকারত্ব বাড়াতে হবে। আমাকে কি করতে হবে? বাংলাদেশের যে জঞ্জালগুলো আছে সেই জঞ্জালের আরো বেশি বেশি সৃষ্টি করতে হবে। তাহলে আমার পকেট ভরবে, তাহলে আমার কানাডায় একটা না দুইটা বাড়ি হবে, তাহলে আমার ছেলেদের ইউরোপের, আমেরিকা, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা দেশে বছরে একবার করে রিফ্রেশমেন্ট হওয়ার জন্য যেতে পারবে। এদেশের বেকারত্ব দূরীকরণ করে আমার কি লাভ? বেকারত্ব বাড়াইলে আমার লাভ বেশি। আমার ছেলে মেয়ে ওয়ার্ল্ডের সবচাইতে দামি গাড়িটা নিয়ে হো করে যেতে পারবে। আর কে যাচ্ছে? আজমান সাহেবের ছেলে যাচ্ছে, কে যাচ্ছে? জালাল ফজলুর ছেলে যাচ্ছে। ভাব করবেন ওনার ছেলে নাই, নিয়ে যাচ্ছে। কারণ ওনারা শুধু ওনার কথা চিন্তা করেছেন, ওনার সন্তানের কথা চিন্তা করেছেন, ওনারা শুধু ওনার স্ত্রীর কথা চিন্তা করেছেন, ওনারা শুধু ওনার বাবার কথা চিন্তা করেছেন। আমাদের সন্তান না, আমাদের স্ত্রী না, আমাদের বাবা মা না, এগুলা সব আল্লাহ তাআলা আকাশ ফাটায় অথবা মাটি ফেটে বের করে দিবে। এদের জন্য কিছু করার দরকার নাই। কেন করবে এদের জন্য? এদের জন্য করলে আমার পেট ভরবে, আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে না। কোনটা করলে বাড়বে? যেটা করলে বাংলাদেশের ক্ষতি হবে, এদেশের বেকারত্বের হার বাড়বে, সেটা ওনারা করেছে। তার ছোট্ট প্রমাণ 5,500 শ্রমিক থেকে 1100 শ্রমিক। এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? আমি অবাক হয়ে যাই, আমার সাথে প্রত্যেকটা বিবেকবান মানুষ অবাক হবে যে কোম্পানি বাংলাদেশ থেকে বছরে হাজার হাজার কোটি টাকা প্রফিট করে, সেই কোম্পানির শ্রমিক দিনে দিনে হ্রাস হবে কেন? এই কোম্পানির আরো উচিত ছিল বাংলাদেশের বেকারত্বের পার্সেন্টেজটা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বিশাল বড় একটা ভূমিকা রাখা। সেটা তারা করে নাই। সেটা না করে তারা তার উল্টোটা করেছে। দেখি এই 2024 সালে আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়েছি। আমার বাপ দাদা যুদ্ধ করেছে, দেখিনি প্রত্যেক মাসে একটা করে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা হতো বাংলাদেশ টেলিভিশনে। সেই সিনেমায় দেখেছি ওরা 11 জন বিভিন্ন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা এখন তো অনেক হচ্ছে। সেখান থেকে ইতিহাস জেনেছি, বই পড়ে ইতিহাস জেনেছি। বাপদা যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছি। নতুন করে আর জানার
দরকার নাই। সেই ইতিহাস এবং সেখান থেকে বাংলাদেশ কেন সৃষ্টি হয়েছে তার কি একচুল পরিমাণও ভাইয়ের কাছে আমরা যেতে পেরেছি? আমরা অর্থনৈতিক মুক্তি পেয়েছি, আমরা সামাজিক মর্যাদা পেয়েছি, আমি স্বাধীনভাবে এদেশে চলতে পারি, আমি স্বাধীনভাবে এদেশে কথা বলতে পারি। আমার ছেলে মেয়ে আজকে বিশ্ববিদ্যালয়তে পাশ করে বের হলে কালকে আমার ছেলের জন্য চাকরি রেডি আছে। এ ধরনের একটি কোন অবস্থান বাংলাদেশে তৈরি হয়েছে আজ পর্যন্ত? না, হয়নি। কেন হয়নি? যতদিন এদেশে ইয়াসির আজমানের মতো লোক থাকবে ততদিন হবে না। যতদিন এদেশে ফজলুল হকের মতো লোক থাকবে ততদিন হবে না।